হানিফ ও ইস্তি নামে দুই বোন তাদের অসুস্থ কাকাকে দেখতে তাদের শৈশবের বাড়িতে ফিরে আসে, কিন্তু তাদের ফেরার সাথে সাথেই তাদের কাকা মারা যায়। যাকে দাফন করে আসার পর তাদের সঙ্গে ঘটতে লাগে কিছু ভয়ঙ্কর ঘটনা, যার দরুন তাদের মৃত কাকার আত্মা ফিরে এসে তাদেরকে ভয় দেখাতে শুরু করে। এখন এসবের কারণ জানার জন্য যখন তারা তাদের বাড়িটাকে তল্লাশি করে, তখন তারা তাদের পরিবারে লুকিয়ে থাকা কিছু গোপন রহস্য জানতে পারে, যেটা কি ছিল, তাছাড়া কেনই বা তাদের কাকার অতৃপ্ত আত্মা তাদের পিছনে পড়ে আছে। জানতে হলে দেখতে হবে আজকের এই কাহিনীটি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা একটা ডেলিভারি বয়কে একটা বাড়িতে পার্সেল ডেলিভারি করতে আসতে দেখি, যে বাড়িটির দরজার সামনে গিয়ে নক করে মিস্টার খায়েরকে ডাকতে লাগে, যে এই বাড়ির মালিক ছিল। কিন্তু অনেক ডাকাডাকি করার পরেও যখন কেউ ভিতর থেকে কোনো উত্তর দেয় না, তখন লোকটা বাড়ির ভিতরটা দেখার চেষ্টা করলে সে একটি বৃদ্ধ ব্যক্তিকে লক্ষ্য করে, যাকে সে বলে সে তার জন্য একটা পার্সেল নিয়ে আসছে। যেটা বলার সাথে সাথে বাড়ির মেন গেট খুলে গেলে লোকটা যখন বাড়ির ভিতরে যায়, তখন সে লক্ষ্য করে বাড়ির ভিতরটা পুরো অন্ধকার হয়ে আছে, যার জন্য সে ভয় পেতে পেতে আরও একটু ভিতরের দিকে গেলে হঠাৎ সেখানে থাকা টিভি নিজে নিজেই চালু হয়ে যায়, যার পরক্ষণে সে সেখানে খায়ের নামে সেই বৃদ্ধকে দেখতে পায়, যে অদ্ভুত আচরণ করতে করতে হঠাৎ করে বমি করতে শুরু করে দেয়, যার মুখ দিয়ে অনবরত মাটি বার হচ্ছিল। এখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লোকটা পুরো অবাক হয়ে যায়, যে তার পিছন থেকে কারো ডাক শুনে পিছন ফিরে তাকিয়ে যখন পুনরায় সামনে তাকায়, তখন সে লক্ষ্য করে সেখানে কেউই ছিল না। ঠিক তখনই পিছনে থাকা একটা রুম থেকে মিউজিক বেজে ওঠে। তাই লোকটা বিষয়টাকে চেক করতে যখন সেই রুমে যায়, তখন সে সেখানে খায়ের নামে সেই বৃদ্ধকে ঝুলন্ত অবস্থায় পায়, যে নিজেকে শেষ করে নিয়েছিল। যেটা দেখে লোকটা প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে সুরবায়া নামে একটা শহরকে দেখানো হয়, যেখানে আমরা দুই বোন হানিফ ও ইস্তিকে দেখতে পাই, যারা এখানে একাই থাকতো। আসলে হানিফের এখানে একটা টেলার শপ ছিল, আর তার ছোট বোন ইস্তি এখানকার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল। এখন ইস্তি বাড়ি ফিরলে হানিফ তাকে জিজ্ঞাসা করে তার বাড়ি ফিরতে আজ এত দেরি কেন হলো। উত্তরে ইস্তি জানায় আসলে তাদের একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট ছিল, যেটা নিয়ে আলোচনা করতে করতে তার এত দেরি হয়ে গিয়েছে। যেটা বলে সে তার বোনকে জিজ্ঞাসা করে তার কাজ কেমন চলছে। উত্তরে হানিফ জানায় খুবই ভালো, যেটা বলে সে স্ত্রীকে ফ্রেশ হয়ে নিতে বলে, তাই স্ত্রী বাড়ির ভিতরে চলে যায়। এরপর আমরা হানিফকে তাদের দুজনের জন্য রাতের খাবার গরম করতে দেখি। তখনই স্ত্রী সেখানে চলে আসে, যে তার বড় বোনকে জানায় সে ইউনিভার্সিটির তরফ থেকে পরের সপ্তাহে একটা ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করছে, যার জন্য কম্পিটিশন খেলতে তাকে জাকার্তা নিয়ে যাওয়া হবে। যেটা শুনে তার বড় বোন প্রচণ্ড খুশি হয়, যে বলে অবশেষে তুমি তাহলে জাকার্তা শহরটাকে সামনাসামনি দেখতে পারবে। কথাটা শুনে স্ত্রী বলে আমি কি সেখান থেকে তোমার জন্য কোনো উপহার নিয়ে আসবো। উত্তরে হানিফ বলে তোমার কাছে কি টাকা আছে যে তুমি আমার জন্য উপহার নিয়ে আসবে? তাছাড়া আমি এটা জেনেই অনেক খুশি যে তুমি ইউনিভার্সিটিতে ভালো করছো। কমপক্ষে আমাদের মধ্যে একজন তো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হচ্ছে, এটা আমার কাছে অনেক বড় কথা। যেটা শুনে স্ত্রী একটু ইমোশনাল হয়ে তার বোনকে জড়িয়ে ধরে বলে মাত্র আর 1 বছর, তারপর তোমার ছোট বোন গ্র্যাজুয়েট হয়ে যাবে। যেটা বলে সে শেষ করেই ছিল, ঠিক তখনই বাড়ির টেলিফোন বেজে ওঠে, যেটাকে হানিফ গিয়ে রিসিভ করলে জানতে পারে ফোনটা আসলে তাদের ফুফু সাইদা করেছে, যে তাদের ভালো খবর নিয়ে জানায় তাদের জন্য একটা খারাপ খবর আছে। আসলে তাদের চাচা খায়ের তার শেষ নিঃশ্বাস নিচ্ছে, যে বারবার তাদের দুজনের নাম ধরে ডাকছে। তাই তার ধারণা তাদের চাচা হয়তো তাদের দুই বোনকে শেষ দেখা দেখতে চায়, তাই তারা দুজন যেন যত দ্রুত সম্ভব সেখানে চলে আসে। যেটা শুনে হানিফ আর কিছুই বলে না এবং ফোনটাকে রেখে দেয়। এরপর পরের দিন সকালে আমরা তাদের দুই বোনকে গ্রামে ফিরতে দেখি, যেখানে হানিফ খুব চিন্তিত ছিল, কারণ সে তাদের পুরনো বাড়িতে ফিরতে চাইছিল না। আসলে যখন তারা ছোট ছিল, তখন একদিন সন্ধ্যাবেলায় খেলে বাড়ি ফিরলে তাদের মা তাদেরকে খুব বকাবকি করে, যে জানায় আমি তোমাদের কতবার বলেছি সন্ধ্যার আগে বাড়ি ফিরতে, তারপরেও তোমরা আমার কোনো কথা শোনো না। তাছাড়া তোমরা তো ভালোভাবেই জানো সন্ধ্যার সময় অনেক দুষ্ট জিন বার হয়, যারা মানুষের ক্ষতি করে। তাই তোমরা কি চাও তারা তোমাদেরও ক্ষতি করুক? উত্তরে তারা দুই বোন মানা করে দিলে তাদের মা তাদেরকে ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিতে বলে। এরপর রাতে খাওয়া দাওয়ার পর যখন তাদের মা বাসনপত্র পরিষ্কার করছিল, তখনই হঠাৎ বাড়ির সমস্ত লাইটগুলো ফ্লিকার করে ওঠে, যেটা দেখে তাদের মা বিষয়টাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করতে থাকলে হঠাৎ তার হাতের কাছে থাকা একটা প্লেট নিজে নিজেই নিচে পড়ে যায়, যেটা দেখার সাথে সাথে তাদের মা অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়। তখনই সেখানে ছোট হানিফ চলে আসে, যে তার মায়ের অবস্থা দেখে অবাক হয়ে যায়।
এদিকে হানিফকে খেলতে ডাকতে সেখানে তার ছোট বোন ইস্তিও চলে আসে, যারা তাদের মাকে প্রজেস হয়ে একটা কথা বারবার বলতে শোনে যে সন্ধ্যা নামলেই জিনেরা জাগ্রত হয়। আর এই কথাটাই কিছুবার বলতে বলতে সে সৌরভ বলে চিৎকার করে ওঠে, যার পরক্ষণেই আমরা তাকেও ঠিক একইভাবে মাটির বমি করতে দেখি, যেমনভাবে আমরা মুভিটির শুরুতে হানিফ ও স্ত্রীর চাচাকে বমি করতে দেখেছিলাম। এরপর দৃশ্য বর্তমানে ফিরে আসে, যেখানে তারা দুই বোন তাদের গ্রামের বাস স্ট্যান্ডে পৌঁছে দেখে তাদেরকে পিক করতে তাদের ফুফু সাইদার স্বামী এসেছে, যে তাদের থেকে ব্যাগপত্র নিয়ে তাদের দ্রুত গাড়িতে বসে যেতে বলে, যেটাতে হানিফ ও স্ত্রী একটু অবাক হয়ে যায়। তাই পথে যেতে যেতে হানিফ তাকে তার চাচার কথা জিজ্ঞাসা করলে সে কোনো উত্তরই দেয় না, ফলে বিষয়টা দেখে হানিফ আরও অবাক হয়ে যায়। এরপর রাতে তারা যখন তাদের পুরনো বাড়িতে পৌঁছায়, তখন সাইদা তাদের বাড়ির ভিতরে নিয়ে গিয়ে প্রথমে তাদের চাচা খায়েরের সঙ্গে তাদের দেখা করতে বলে, যে তার নিজের ঘরেই ছিল। তাই হানিফ ও স্ত্রী ঘরের ভিতরে গিয়ে লক্ষ্য করে তাদের চাচার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। শুধু এটাই নয়, তার শরীরও পুরো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তখনই স্ত্রী বলে, আমার এখানে ঠিক ভালো লাগছে না, চলো বাইরে যাই। যেটা বলে সে ঘরের বাইরে যেতে গেলে হানিফ যখন তাকে আটকানোর চেষ্টা করে, ঠিক তখনই তারা লক্ষ্য করে তাদের চাচা হঠাৎ উঠে দাঁড়িয়েছে, যে তাদের বলছে, আমি মারা যাওয়ার আগে আমাকে সাহায্য করো, আমি আর এটা নিতে পারছি না। যেটা শুনে হানিফ বলে, তুমি কি বিষয়ে সাহায্য চাইছো? তখনই খায়ের বলে, আমাকে মরতে দাও, আমাকে ক্ষমা করে দাও। যেটা বলতে বলতে সে তাদের দুজনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তাই হানিফ তাকে তুলতে গেলে হঠাৎ সে অদ্ভুত আচরণ করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে, যেটা দেখে স্ত্রী প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে বাকিরাও চলে আসে, যাদের সঙ্গে একটা ডক্টরও ছিল, যে খায়েরকে চেক করে বলে সে আর বেঁচে নেই। এখন খায়েরের দেহকে যেহেতু তারা পরের দিন সকালে দাফন করার সিদ্ধান্ত করে, তাই হানিফ ও ইসি তাদের ফুপুর সঙ্গে কথা বলে তাকে জিজ্ঞাসা করে তারা তাদের চাচি সাবাকে কেন দেখতে পাচ্ছে না। উত্তরে সাইদা জানায়, ছোটবেলায় যখন তারা দুই বোন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তখন কিছুদিন পরেই খায়েরের স্ত্রী সাবাও তাকে ছেড়ে চলে যায়। কথাটা শুনে হানিফ জিজ্ঞাসা করে, কিন্তু কেন, তার কারণটা জানা গিয়েছে? উত্তরে সাইদা বলে, আসলে খায়ের আগে অনেকবার নিজেকে শেষ করার চেষ্টা করেছে, কিন্তু যতবার তাকে মৃত ঘোষণা করা হয়েছে ততবারই সে আবারও বেঁচে উঠেছে, আর এই কারণেই ভয় পেয়ে সাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এখন কথাটা শুনে স্ত্রী ও হানিফ পুরো অবাক হয়ে যায়। তখনই সাইদা জানায়, খায়ের আমাকে বলে তোমাদের এখানে ডাক করিয়েছে যাতে সে শান্তিতে মরতে পারে। যেটা শুনে তারা আর কিছুই বলে না। এরপর রাতে ঘুমানোর জন্য যখন তারা দুই বোন তাদের রুমে যায়, তখন তারা লক্ষ্য করে তাদের রুমটা ঠিক সেইভাবেই আছে যেমন অবস্থায় তারা ফেলে রেখে গিয়েছিল। ঠিক তখনই স্ত্রী তার ছোটবেলার সেই পুতুলটাকে দেখতে পায়, যেটাকে নিয়ে হানিফ তাকে ভয় দেখাতো যে সেটা রাতে হঠাৎ নিজে নিজেই কথা বলে উঠবে। এখন শুয়ে পড়ে স্ত্রী হানিফকে বলে, তোমার কি মনে হয় চাচা নিজেকে শেষ করতে কেন চাইছিল? উত্তরে হানিফ বলে, হয়তো চাচি সাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল তাই। কথাটা শুনে স্ত্রী বলে, তোমার কি সত্যি মনে হয় সে মারা গিয়েছে? যদি সেটা না হয়, যদি সে আবারও বেঁচে ওঠে যেমনটা সায়দা ফুফু আমাদের বলেছিল? কথাটা শুনে হানিফ বলে, দুশ্চিন্তা করো না, তেমন কিছুই হবে না। যেটাতে স্ত্রী বলে, আমি এখানে বেশিক্ষণ থাকতে চাই না। উত্তরে হানিফ জানায়, আমরা পরের দিন সকালে চাচা দাফনের কাজ সম্পূর্ণ হলে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। কথাটা বলে তারা ঘুমিয়ে পড়লে মধ্যরাতে আমরা খায়েরকে পুনরায় বেঁচে উঠতে দেখি, যে স্ত্রীর পাশে শুয়ে তাকে ডাকতে লাগে। যেটাতে স্ত্রী যখন ঘুম থেকে উঠে তার পাশে তাকায়, তখন সে লক্ষ্য করে তার পাশে তার বোন হানিফ ছিল না। এছাড়া রুমের দরজা খোলা ছিল। তাই সে যখন তার বোন হানিফকে ডাকতে বাইরে যায়, তখন সে তার পিছনে খায়েরকে অনুভব করে, কিন্তু পিছনে তাকানোর সাথে সাথে সেখানে কেউই ছিল না। ফলে বিষয়টাতে স্ত্রী প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই বাথরুমে ফ্ল্যাশের আওয়াজ শুনে স্ত্রী যখন সাথে সাথে সেখানে গিয়ে হানিফকে ডাকে, তখন সে জানতে পারে হানিফ তো আসলে ওয়াশরুমে গিয়েছিল। তাই সে বার হলে স্ত্রী তাকে জানায়, আমি যখন আমাদের রুম থেকে বার হয়েছি তখন দেখলাম চাচার রুমের দরজা খোলা। কথাটা শুনে হানিফ বলে, কী সব বাজে কথা বলছো? উত্তরে স্ত্রী বলে, আমি সত্যিই বলছি। যেটা শুনে হানিফ যখন তাকে নিয়ে বিষয়টা চেক করতে যায়, তখন তারা লক্ষ্য করে তাদের চাচার রুমের দরজা তো বন্ধ আছে। যেটা দেখে হানিফ বলে, তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছিলে? উত্তরে হানিফ বলে, বিশ্বাস করো আমি সত্যি বলছি, তখন দরজাটা খোলা ছিল। কথাটা শুনে হানিফ বলে, তোমার কি মনে হয় কোনো মৃত ব্যক্তি তার রুমের দরজা খুলতে পারে? যেটা বলে তারা তাদের রুমে চলে যায়। এখন পরের দিন সকালে যখন খায়েরের দেহকে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই হঠাৎ স্ত্রী অদ্ভুত এক স্ট্যাটিক আওয়াজ শুনতে পায়, যেটার সাথে সাথে তার নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে। যেটা দেখে তাদের ফুপু সায়দা একটু ভয় পেয়ে যায়, যার জন্য সে তাদের দুই বোনকে বাড়িতেই থেকে যেতে বলে।
তাই হানিফ স্ত্রীকে বিছানায় শুইয়ে দিয়ে যখন বাড়ি ঘুরে ফিরে দেখছিল তখন সে সেখানে একটা কাপড়ের পুতুলকে লক্ষ্য করে যেটাতে তাদের মা পিন ফুটিয়ে রাখত। তাই হানিফ সেটাকে তার ব্যাগের চেনে লাগিয়ে নেয়। এরপর হানিফ যখন তাদের মায়ের রুমে যায় তখন জানালা খুলে সে বাইরের মেইন গেটের সামনে একটা কালো কাপড়ের মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে পরক্ষণই সেখান থেকে চলে যায়। তাই বিষয়টাকে ইগনোর করে সে যখন তাদের মায়ের ছবি ও কিছু জিনিসপত্র দেখে ইমোশনাল হয়ে যায় তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যার মাধ্যমে আমরা জানতে পারি সেই দিন রাতের ঘটনাটির পর তাদের মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, যে হঠাৎ করে তার সামনে কাউকে দেখতে পায় যেটা ছোট হানিফ ও স্ত্রী দেখতে পাচ্ছিল না। তখনই রুমের মধ্যে থাকা রেডিও বেজে উঠলে তাদের মা আবারও অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়, যে হঠাৎ করে পজেস হয়ে গিয়ে মাটিতে নিজের মাথা ঠুকে নিজেকেই শেষ করে নেয়। যেখানে এই সম্পূর্ণ ঘটনাটি তারা দুই বোন নিজেদের চোখে দেখে চিৎকার করে কেঁদে ওঠে। ফলে তাদের আওয়াজ শুনে সেখানে তাদের বাবা ও ফুফু চলে আসে, যেখানে তারাও এই দৃশ্যটা দেখে প্রচণ্ড ভেঙে পড়ে, বিশেষ করে হানিফ ও স্ত্রীর বাবা। এরপর দৃশ্য বর্তমানে ফিরে আসে, যেখানে সাইদা বাড়ি ফিরে এসেছিল, যে হানিফকে বলে সে চায় তারা দুই বোন অন্তত 7 দিন এখানে থেকে যায়, কারণ 7 দিন পর তাদের চাচার জন্য দোয়া করা হবে, যেটা সম্পূর্ণ হয়ে গেলে তারা এখান থেকে চলে যেতে পারে। যেটা শুনে হানিফ রাজি তো হয়, কিন্তু সে আবারও সাইদাকে জিজ্ঞাসা করে তার চাচি সাবার সঙ্গে আসলে কি ঘটেছিল আর সে কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। উত্তরে সাইদা জানায়, তোমরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তোমাদের চাচি সাবাও অসুস্থ হয়ে পড়ে, ঠিক একইভাবে যেমনভাবে তোমাদের মাও অসুস্থ হয়ে পড়েছিল। যেখানে একদিন সে তার রুমে খাবার দিতে গিয়ে দেখে সাবা তার রুমের এক ধারে দাঁড়িয়ে আছে, যে ধীরে ধীরে তার কাছে এসে অদ্ভুতভাবে চিৎকার করে ওঠে। ঘটনাটির পর তার চাচা খায়ের বাড়ি ফিরে তাকে বকাবকি করে, কারণ সে তাকে সাবার রুমে যেতে মানা করে রেখেছিল। তাই সাইদা বলে তার সাবার জন্য খুব কষ্ট হচ্ছে, সে খুবই অসুস্থ, কিন্তু খায়ের তার কোনো কথাই শোনে না এবং তাকে বাড়ি থেকে চলে যেতে বলে, যেটাতে কষ্ট পেয়ে সাইদা সেখান থেকে চলে যায়। যেখানে এই ঘটনাটির পর থেকে সে আর কখনোই এই বাড়িতে আসেনি। এখন কথাগুলো জানার পর হানিফ বলে, আমাদের পরিবারের সঙ্গে সব কি হচ্ছে? প্রথমে আমার মা, তারপর বাবা, তারপর চাচি আর এখন চাচা, সবাই একই ধরনের পরিণতি ভোগ করছে। কথাটা শুনে সাইদা তাকে একটু সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি আর স্ত্রী ভালো আছো, এটাই অনেক। যেটা বলে সে তাদের দুজনকে সাবধানে থাকতে বলে সেখান থেকে চলে যায়। এখন সাইদা চলে গেলে স্ত্রী বিষয়টা দেখে তার বোন হানিফকে জিজ্ঞাসা করে, তিনি কি আমাদের সঙ্গে এখানে থাকবেন না? উত্তরে হানিফ বলে, তুমি কি কোনো শিশু যার খেয়াল রাখার জন্য তাকে এখানে থাকতে হবে? তাছাড়া আমি তো আছি তোমার সঙ্গে, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সেই দিন রাতে স্ত্রী যখন নামাজ শেষ করে হিজাব খুলছিল, ঠিক তখনই রুমের জানালার পর্দা নিজে নিজেই সরে যায়। তাই স্ত্রী যখন জানালা দিয়ে বাইরে দেখে সে সেখানে তার চাচা খায়েরকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখে সে তার বড় বোনকে বিষয়টা দেখাতে গেলে লক্ষ্য করে সেখানে আর কেউই ছিল না। ফলে বিষয়টাতে স্ত্রী প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়, যে পরের দিন সকালে এখান থেকে চলে যাওয়ার কথা বললে হানিফ জানায় তারা এখানে 7 দিন পর্যন্ত থাকবে, যেটা বলে সে তাকে নিয়ে খেতে বসবে। তখনই জানালার আওয়াজ হতে দেখে সে যখন জানালা বন্ধ করতে যায় তখনই হানিফ দেখে সেখানে সেই পুতুলটা পড়ে আছে, যেটাকে সে তার ব্যাগের চেনে লাগিয়ে রেখেছিল। তাই হানিফ যখন সেটাকে তুলে নিয়ে আসতে বাইরে যায় তখনই আমরা খায়ের আত্মাকে তাদের বাড়ির মধ্যে চলাফেরা করতে দেখি। এরপর সেই দিন রাতেই তারা দুজন যখন ঘুমাচ্ছিল তখনই হঠাৎ স্ত্রীর ঘুম ভেঙে যায়, যে খায়েরকে তার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়তে দেখে, যাকে দেখে সে প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠলে সাথে সাথে সে বুঝতে পারে আসলে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। এখন পরের দিন সকালে হানিফ যখন তাদের মায়ের রুমটা পরিষ্কার করছিল তখনই সে সেখানে একটা কাপড় মোড়া অস্ত্রকে পায়, যেটা দেখে সে একটু চিন্তায় পড়ে যায়। আর অন্যদিকে একই সময় আমরা স্ত্রীকে দেখি, যেখানে সে যখন তার রুমে ছিল তখনই সে তার ছোটবেলার বিড়াল পুতুলটাকে নিজে নিজেই চালু হয়ে যেতে দেখে, যার সাথে সাথে তার নাক দিয়ে আবারও রক্ত বেরিয়ে এসে সে পজেস হয়ে যায়। ঘটনাটির পর রাতে যখন হানিফ খাবার বানাচ্ছিল তখনই তার কাছে স্ত্রী চলে এসে তার কাজে তাকে সাহায্য করতে লাগে। তাই হানিফ কিছু একটা নিয়ে আসতে যখন কিচেন থেকে বাইরে আসে তখনই সে লক্ষ্য করে স্ত্রী তো আসলে ডাইনিং টেবিলে বসে আছে, যেটা দেখার সাথে সাথে সে যখন পুনরায় কিচেনে ফিরে যায় তখন হানিফ বুঝতে পারে এটা কোনো শয়তানি আত্মা যে স্ত্রীর রূপ নিয়ে সেখানে চলে এসেছে। তাই বিষয়টা দেখে হানিফ প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়। তখনই সেখানে আসল স্ত্রী চলে আসে, যার সেখানে আসার সাথে সাথেই সেই শয়তানি আত্মাটা উধাও হয়ে যায়। এখন বিষয়টা দেখে হানিফ যেহেতু বিশ্বাসই করে উঠতে পারছিল না, তাই সে ওয়াশরুমে গিয়ে যখন চোখ মুখে জল দিচ্ছিল তখনই সে সেখানে খায়ের আত্মাকে দেখতে পায়, যেটা দেখে সে আরও ভয় পেয়ে যায় এবং কোনোভাবে ওয়াশরুম থেকে বার হয়ে
তার বোন স্ত্রীকে খুঁজতে গেলে সে লক্ষ্য করে বাড়ির কোথাও স্ত্রী ছিল না। তখনই সে তাদের চাচা খায়েরের রুম থেকে কিছু শব্দ ভেসে আসতে শুনে যখন রুমের ভিতরে যাওয়ার চেষ্টা করে, তখনই সে রুমের ভিতরে যেতে পারে না, কারণ রুমের দরজা ভিতর থেকে লক করা ছিল। তাই বাধ্য হয়ে হানিফ যখন দরজার কি হোল দিয়ে ভিতরের দৃশ্যটা দেখার চেষ্টা করে, তখন সে সেখানে খায়েরের আত্মার সঙ্গে স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেখানে খায়েরের আত্মা তাকেও রুমের ভিতরে আসতে বলছিল, যে হঠাৎ কি হলে সামনে চলে আসে। ফলে হানিফ প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখন এই পরিস্থিতিতে হানিফ তার বোনকে বাঁচাতে সে তার চাচাকে রুমের দরজা খুলে দিতে বলে, যার সাথে সাথে রুমের দরজা খুলে গেলে হানিফ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার বোন স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বাড়ি থেকে বার হওয়ার সাথে সাথে হানিফও ঠিক একই ধরনের আওয়াজ শুনতে পায় যেমনটা স্ত্রী সেই দিন শুনেছিল, যার সাথে সাথে তার নাক দিয়েও রক্ত বেরিয়ে আসে। যে দেখে স্ত্রী পোজেজ অবস্থায় বলছে, আমি 40 দিন পর্যন্ত এখানে আসতে থাকবো। যেটা শোনার পরক্ষণে হানিফ মাটিতে লুটিয়ে পড়ে বেহুশ হয়ে যায়। এখন হুঁশ ফিরলে হানিফ বলে, সে আমাদের বলেছে 40 দিন এখানে বারবার ফিরে আসবে, কিন্তু কেন? তখনই স্ত্রী বলে, আমাদের এই অভিশপ্ত বাড়ি ছেড়ে এখনই চলে যাওয়া উচিত। যেটা শুনে হানিফ বলে, আমরা যতবার বাড়িটাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছি ততবার কিছু না কিছু খারাপ অবশ্যই ঘটেছে, তাই আমাদের অন্য কিছু ভাবতে হবে। যেটা বলার সাথে সাথে তার মনে পড়ে যায় তাদের চাচাই তাদেরকে এখানে ডেকে এনেছে, যার মানে হলো এসব আগে থেকে তার পরিকল্পনা ছিল। তাই সে সঙ্গে সঙ্গে খায়েরের রুমে গিয়ে তল্লাশি করে, যার দরুন সে সেখানে একটা পুরনো কালো জাদুর বইকে খুঁজে পায়, যেটাকে চেক করার সময় তারা স্বরূপ নামে একটা রিচুয়ালের উপর তাদের পরিবারের ছবি পায়, যার পিছনে লেখা ছিল, আমি স্বরূপ রিচুয়ালটা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যার দরুন এই ছবিতে থাকা প্রত্যেকটা মানুষ মৃত্যুর আগে পর্যন্ত কঠোর যন্ত্রণা ভোগ করবে। যেটা জানার পর তারা স্বরূপ রিচুয়ালের সম্পর্কে আরও জানার জন্য যখন বইটাকে পড়ে, তখন তারা জানতে পারে যদি কেউ কখনো কারোর ক্ষতি করতে চায় বা নিজের কোনো ইচ্ছা পূরণ করতে চায়, তাহলে সে এই রিচুয়ালটা করতে পারে, যার দরুন সেই ব্যক্তি কিছু খেতে পারবে না, কিছুই পান করতে পারবে না, তাকে শুধুমাত্র কবরের মাটি খেয়েই থাকতে হবে। যার ফলে যে কবরের মাটি সেই ব্যক্তি খাবে, সেই কবরের আত্মা 40 দিন পর্যন্ত বারবার এসে চিহ্নিত করা ব্যক্তিদের ভয়ঙ্কর যন্ত্রণা দেবে। কিন্তু রিচুয়ালটা যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ করতে না পারে, তাহলে সেই ভয়ঙ্কর আত্মা ফিরে এসে তাকেই কঠিন যন্ত্রণা দেবে যে তার কবরের মাটি খেয়েছিল, ততদিন পর্যন্ত যতদিন না সেও মাটিতে ফিরে যায়। এখন কথাগুলো জানার পর স্ত্রী বলে, তাহলে কি চাচা খায়ের স্বরূপ রিচুয়াল করেছে যাতে সে আমাদের পরিবারকে শেষ করতে পারে? উত্তরে হানিফ জানায়, এই জন্যই সে বারবার আমাদের ফিরে আসতে বলেছিল, যাতে সে আমাদের শেষ করে রিচুয়ালটা সম্পূর্ণ করতে পারে। এখন এই সমস্ত কথা হানিফ তার ফুপু সাইদাকে জানানোর জন্য তাকে কল করে, কিন্তু সে তাদের কোনো কথাই শুনতে পায় না। আর তখনই ফোনের মধ্যে দিয়ে খায়েরের গলার আওয়াজ ভেসে আসে, যে তাদের বলছিল, আমি আবারও ফিরে আসছি। যেটা শুনে স্ত্রী এতটাই ভয় পেয়ে যায় যে সে বাড়িটি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগে, যাকে থামানোর জন্য হানিফও তার পিছনে যায়। কিন্তু হঠাৎ করে কোনো অদৃশ্য শক্তি তাদের দুজনকে আটকে দেয় এবং টানতে টানতে তাদের বাড়ির সামনে নিয়ে চলে আসে। তখনই তারা তাদের সামনে তাদের চাচি সাবাকে দেখতে পায়, যেটা দেখার সাথে সাথেই তারা বেহুশ হয়ে যায়। এখন রাতে তাদের হুঁশ ফিরলে তারা নিজেদেরকে বিছানার উপরে পায়, যারা ভাবে তাদের চাচি সাবাই হয়তো তাদেরকে এখানে নিয়ে এসেছে। তাই রুমের বাইরে গিয়ে যখন তারা তাকে খুঁজতে শুরু করে, তখনই তারা তাকে বাড়ির ব্যালকনিতে ঘোরাফেরা করতে দেখে, যেটা দেখে তারাও যখন ব্যালকনিতে যায়, তখন তারা লক্ষ্য করে সেখানে তো কেউই ছিল না। ঠিক তখনই জঙ্গলের মধ্যে দিয়ে খায়েরের আত্মা সেখানে চলে আসে, যাকে দেখার সাথে সাথে স্ত্রী মাটির বমি করতে শুরু করে দেয়, যেটাতে হানিফ এসে তাকে সামলে নেয়। ঘটনাটির পর তারা দুই বোন একে অপরের সঙ্গে কথা বলে ঘুমিয়ে পড়লে যখন ঘড়িতে রাত 3টে বাজে, তখনই হঠাৎ করে হানিফের ঘুম ভেঙে যায় যে বাড়ির বাইরে থেকে কিছু শব্দ ভেসে আসতে শুনে যখন জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে, তখনই সে খায়েরের শয়তানি আত্মাকে হাওয়াতে ভেসে উঠতে দেখে, যে আবারও বলছিল, আমি ফিরে আসছি। এখন পরের দিন সকালে তারা দুই বোন মিলে চিৎকার করে করে কাউকে তাদের সাহায্যের জন্য ডাকতে লাগে, কিন্তু আশেপাশে কারোর কোনো বাড়ি না থাকায় কেউ তাদের কোনো সাহায্য করতেই আসে না। অন্যদিকে তাদের ফুপু সাইদা যেহেতু তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিল না, তাই সে প্রচণ্ড অস্থির হয়ে পড়ে, যে তার স্বামীকে বলে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে বাড়ির মধ্যে তারা দুই বোন কোনোভাবেই বুঝতে পারছিল না যে তাদের পরিবার তাদের চাচার সঙ্গে কী এমন করেছিল যে সে এই ভয়ঙ্কর রিচুয়ালটা তাদের উপর করেছে। তাই হানিফ সেই কালো জাদুর বইটাকে আবারও ভালো করে চেক করলে তার মধ্যে সে তাদের বাবা মায়ের আরও একটা ছবি পায়, যেখানে তারা তাদের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল, যেটা দেখে হানিফের মনে পড়ে যায়
ছোটবেলায় সে তাদের বাবা মাকে বলতে শুনেছিল এই বাড়িটা তাদের বাবা পৈতৃক সম্পত্তি হিসাবে পেয়েছিল, যেটাকে সে বিক্রি করে জাকার্তা গিয়ে শিফট হয়ে যাওয়ার পরিকল্পনা করে, যেটা তাদের চাচার মোটেও পছন্দ হয় না, কারণ তখন তার চাচার ব্যবসায় লস হয়ে যাওয়াতে সে এই বাড়িটাকে হাতিয়ে নেওয়ার পরিকল্পনায় ছিল, আর তার জন্যই হয়তো এই কাজটা সে করেছে। এখন এই পরিস্থিতির মোকাবেলা করতে হানিফ তার চাচার ঘরে গিয়ে চিৎকার করতে করতে বলে, তুমি যেহেতু এই বাড়িটার জন্যই এসব করেছো, তাহলে নিয়ে নাও, আমাদের এমন বাড়ির কোনো প্রয়োজন নেই। আর যদি তাতেও না হয়, যদি আমাদের প্রাণও নিতে চাও সেটাও নিতে পারো, কিন্তু শুধু আমার, তুমি স্ত্রীকে ছেড়ে দাও, তাকে এখান থেকে যেতে দাও। যেটা বলে সে কান্নায় ভেঙে পড়ে। যাকে স্ত্রী সামলায়, ঠিক তখনই তারা তাদের চাচার বিছানার নিচে একটা গুপ্ত দরজাকে লক্ষ্য করে, যেটা খোলার সঙ্গে সঙ্গে তারা সেখানে অনেকগুলো মাটি দেখতে পায়। তাই হানিফ মাটিটাকে খুঁড়তে শুরু করলে কিছুক্ষণ পর তারা মাটির মধ্যে একটা লকেটের সঙ্গে একটা কঙ্কাল খুঁজে পায়, যেটা দেখে তারা বুঝে যায় এটা আসলে তাদের চাচির সাবার নেকলেস, যার মানে হলো এটা তাদের চাচিরই কঙ্কাল। যেটা বুঝতে পেরে তাদের পায়ের তলায় মাটি সরে যায়। তখনই স্ত্রী লক্ষ্য করে বাড়িতে তাদের ফুফু সাইদা চলে এসেছে। তাই তারা দ্রুত গিয়ে তাকে সমস্ত বিষয়টা জানালে এবং সঙ্গে সেই কালো জাদুর বইটাও দেখালে। তাদের ফুফু জানায় যে অস্ত্রটা তুমি পেয়েছো সেটাকে তুমি জ্বালিয়ে দাও, তাহলেই দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। যেটা বলতে বলতে সে তার হাতের আঙুলগুলোও কাটতে শুরু করে দেয়। ফলে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে তারা দুই বোন প্রচণ্ড ভয় পেয়ে যায়। যারা বুঝে যায় এটা তাদের আসল ফুফু নয়, পরিবর্তে কোনো শয়তানি আত্মা, যে হানিফকেও প্রবেশ করার চেষ্টা করে, যার ফলে সেও মাটির বমি করতে লাগে। তাই সাথে সাথে স্ত্রী তাকে নিয়ে আবারও বাড়িটা থেকে পালিয়ে যেতে যাবে। তখনই সেখানে তাদের আসল ফুফু চলে আসে, যাকে তারা প্রথমে তো সেই শয়তানি আত্মা মনে করে, কিন্তু পরে সাইদা তার এখানে আসার কারণ জানালে তারা বুঝে যায় যে এটা তাদের আসল ফুফু, যার জন্য তারা তাকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে। এরপর তারা আসল সাইদাকে সবকিছু পুনরায় জানায় এবং সঙ্গে সাবার কঙ্কাল ও সেই কালো জাদুর বইটাকেও দেখায়, যেটা দেখে সাইদা পুরো অবাক হয়ে যায়। তখনই হানিফ তার কাছে সেই অস্ত্রটা নিয়ে আসে, যেটাকে সে তাদের মায়ের রুমে পেয়েছিল। এখন অস্ত্রটা দেখে সাইদা বলে, আমার মনে আছে, এটা তোমার বাবার মৃত্যুর পর পুলিশ আমাকে দিয়েছিল। তাই অস্ত্রটা হাতে নিয়ে সে যখন তার পিছনের ঢাকনাটা খোলে, তখনই তারা তার মধ্যে একটা চিঠি পায়, যার মধ্যে লেখা ছিল, অন্ধকার কখনোই আলোর থেকে জিততে পারে না। যেটার মানে তারা আপাতত কিছুই বুঝতে পারে না। তাই হানিফ বলে, একটা বাড়ির জন্য তাদের চাচাদের সঙ্গে এমনটা কিভাবে করতে পারলো। কথাটা শুনে সাইদা একটু অবাক হয়ে যায়, যে বলে এটা কিভাবে সম্ভব, কারণ সাবা যখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তখন তোমাদের এই সবের থেকে বাঁচাতে সে নিজেই আমার সঙ্গে তোমাদের শহরে পাঠিয়ে দিয়েছিল। তাই যদি তার কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে সে তোমাদের এখানেই রেখে দিত। যেটা শুনে হানিফ আরও কনফিউজ হয়ে যায়, যেভাবে যদি তাদের চাচা এমন করেনি তাহলে কি এই কাজটা করেছে। কিন্তু তখনই হঠাৎ স্ত্রী অসুস্থ হয়ে পড়াতে তারা এই বিষয়টাকে ভুলে গিয়ে তাকে নিয়েই ব্যস্ত হয়ে যায়। এরপর রাতে যখন সাইদা অস্ত্রটাকে দেখে বোঝার চেষ্টা করছিল এটা কি, তখনই হঠাৎ স্ত্রী পজেস হয়ে তার উপর অ্যাটাক করে দেয়। যার চিৎকার শুনে যখন হানিফ সেখানে আসছিল, তখনই বাড়ির বিদ্যুৎ চলে গেলে হানিফ একটা টর্চ হাতে রুমে পৌঁছে দেখে সেখানে তাদের ফুফু বেহুশ হয়ে পড়ে আছে, আর রুমের মধ্যে স্ত্রী নেই। তাই সে সাথে সাথে স্ত্রীকে বাড়ির মধ্যে খুঁজতে শুরু করলে সে আবারও তাদের চাচার আত্মাকে দেখতে পায়, যে তাকে দেখে বলছিল, তুমি কোথায় যাচ্ছ। যেটা বলে সে হানিফের পিছনের দিকে ইশারা করে। তাই হানিফ পিছনে ফিরে তাকালে সে সেখানে তাদের চাচি সাবার আত্মাকে দেখতে পায়, যে বলছিল, আমি বহু বছর ধরে তোমাদের অপেক্ষায় ছিলাম, অবশেষে তোমরা এখানে চলে এসেছো। আর বন্ধুরা, এখানে আসে কাহিনীতে টুইস্ট, যার দরুন আমরা জানতে পারি আসলে সোরা রিচুয়ালটা তাদের চাচি সাবাই করেছিল। যেটা জানার পর হানিফ তাকে এমন কাজটা করার কারণ জিজ্ঞাসা করলে সাবা জানায়, যেহেতু আমার কোনো সন্তান ছিল না, তাই তোমাদের মা আমায় উঠতে বসতে ছোট করত। শুধু এটাই নয়, সে তোমাদের বাবাকে ভুলিয়ে ভালিয়ে আমাদের বাড়ি থেকে তাড়ানোরও পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছিল। তাই আমি সব কিছুর বদলা নেওয়ার জন্য এটা করেছি। যেটা বলে সে হানিফের উপর অ্যাটাক করতে আসলে হানিফ তার চোখ বন্ধ করে নেয়, যার সাথে সাথে সাবার আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়। তখন সেখানে পজেস অবস্থায় স্ত্রী চলে আসে, যে স্বরূপ স্বরূপ বলে চিৎকার করতে লাগে, যার সঙ্গে সঙ্গে সেখানে আরও অনেক মানুষের আত্মা ছিল, যেখানে তারাও স্বরূপ বলে চিৎকার করছিল। যার পরক্ষণে কোনো অদৃশ্য শক্তি স্ত্রীকে টেনে নিয়ে একটা রুমে নিয়ে চলে যায়। যার পিছন পিছন হানিফও যখন সেই রুমে যায়, তখন সে লক্ষ্য করে স্ত্রী হাওয়াতে ভাসছে, যাকে সে নিচে নামাতে গেলে সাবার আত্মা তার উপর অ্যাটাক করে তাকে বেহুশ করে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যার দরুন আমরা জানতে পারি হানিফের বাবা সাবাকে কবরে গিয়ে মাটি খেতে দেখে ফেলেছিল।
তাই সে তাদের পরিবারকে বাঁচাতে একটা ওঝার কাছে গিয়ে সেই কাঠের অস্ত্রটা বানিয়েছিল, যার দ্বারা সেই স্বরূপ রিচুয়ালটা ধ্বংস করা সম্ভব। কিন্তু যখন সে সেটাকে নিয়ে বাড়ি ফিরছিল, তখন সেই কবরের আত্মাটা সাবার রূপ ধরে হানিফের বাবাকে পজেস করে নিয়ে তাকে সেখানেই শেষ করে দিয়েছিল। এখন দৃশ্য বর্তমানে ফিরে আসলে আমরা হানিফের কাছে তার ফুপু সাইদাকে চলে আসতে দেখি, যে অস্ত্রটার আসল কাজ বুঝে গিয়েছিল। তাই সে হানিফকে বিষয়টা জানিয়ে বলে চিঠিতে লেখা সেই কথাটা আসলে একটা মন্ত্র, যেটা এই অস্ত্রটা ব্যবহার করার সময় বলতে হবে। যেটা বলে সে শেষ করেইছিল, তখনই সাবার আত্মা তার উপর অ্যাটাক করে তাকেও বেহুশ করে দেয়। তাই হানিফ তার বোন ইস্তির আওয়াজ শুনে যখন তাকে বাঁচাতে যায়, তখন সে দেখে ইস্তির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তাই সে তাকে নিয়ে পালিয়ে যেতে গেলে সাবার শয়তানি আত্মা তাদের পিছনে পড়ে যায়, যার থেকে নিজেদের বাঁচিয়ে হানিফ স্ত্রীকে নিয়ে একটা রুমের মধ্যে লুকিয়ে পড়ে, যেখানে সাবার আত্মা চলে আসলে হানিফ ইচ্ছা করে তার সামনে চলে আসে, যাকে দেখে সাবার আত্মা তার উপর অ্যাটাক করে দেয়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হানিফ সেই অস্ত্রটা সাবার পেটে ঢুকিয়ে দিয়ে মন্ত্র পড়তে শুরু করে দেয়, যার সাথে সাথেই আমরা সাবার সেই শয়তানি আত্মাকে পুড়ে ছাই হয়ে যেতে দেখি। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের পরের দিন সকালের ঘটনাকে দেখানো হয়, যেখানে হানিফ ও স্ত্রী তাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়িটি থেকে বার হতে যাবে। তখন সেখানে সেই কালো কাপড় পরা বৃদ্ধ মহিলাটি চলে আসে, যাকে হানিফ শুরুর দিকে দেখেছিল। এখন মহিলাটি জানায় সে তার একটা জিনিস নিতে এখানে এসেছে, যেটা আর কিছু নয়, সেই কালো জাদুর বইটা ছিল। যার পর সে জানায় তারা 40 দিনের আগে এখান থেকে যেতে পারবে না, যেটা শুনে হানিফ ও স্ত্রী প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই খায়েরের রুম থেকে তারা সাবার গলার আওয়াজ ভেসে আসতে শোনে, যেটা শোনার সাথে সাথে তারা দুজন বাড়িটা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা বাইরে বার হতে পারে না। এদিকে বাড়ির বাইরে আমরা তাদের ফুপু ও তার স্বামীকে মৃত পড়ে থাকতে দেখি, যার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল স্বরূপ মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটির স্টোরি নিয়ে আপনাদের এখনও কোনো কনফিউশন বা প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।